আমাদের কেটে গেল। আমরা যুক্তিবিদ্যা, গতিবিদ্যার পরে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে ভাষা নিয়ে। আমাদের মুখ থেকে সমস্ত রকমের কম্পাঙ্ক আমরা উচ্চারণ করতে পারি, তাই আমাদের শব্দ সমষ্টিকে বিশেষভাবে ধ্বনি বলা হয়। আর এই ধ্বনি সমষ্টি থেকে আমরা বর্ণ তৈরি করেছি। এরকম ৬,০০০ রকমের বর্ণ আছে। যেমন আমি, আমরা, কলকাতা, এগুলো বর্ণ সমষ্টি। তাহলে এক বা একাধিক বর্ণ নিয়ে তৈরি হয় পদ। আমি কলকাতা যাব, আমি ভাত খাবো, এই পদ থেকে শুরু হয় বাক্য। ৫ ধরনের বাক্য হয় গঠনগত দিক থেকে, আকারগত দিক থেকে ৩ ধরনের। এগুলি আমরা ভাষা বিজ্ঞানে আলোচনা করব। এখানে ওই জিনিসটা আলোচনার ব্যাপার নয় এখানে। তাহলে যে বাক্য যার মধ্যে উদ্দেশ্য ও বিধেয় পদ থাকে তাকে বলা হয় বচন। অর্থাৎ বচনের দ্বারা আমরা যুক্তিবিদ্যাকে বুঝতে পারি। তাই যুক্তি বলছে মানুষের একটি মানসিক প্রক্রিয়া বা ভাষায় প্রকাশিত অনুমান। আমার কল্পনা হতে পারে, আমি স্বপ্ন দেখতে পারি, আমি চিন্তা করতে পারি, আমি অবধারণ গঠন করতে পারি। যেমন ৩ জন ছেলে যারা লেখাপড়া যায় না, তারা হঠাৎ একটা পাখি উড়ে যাওয়া দেখে একজন বললে পাখিটির ডানা আছে বলে উঠছে, একজন বললে পাখি তো মানুষ নয়, পাখি উড়ার জন্যই তৈরি হয়েছে, আর একজনা বললে পাখিটি তার পাখনা বাতাসে ধাক্কা মারে তাই উপরের দিকে উঠে যায়। এটাকে অবধারণ গঠন করে। তাহলে এই যে বচন, এই বচন দিয়ে আমরা যুক্তিকে বুঝি। তাহলে যুক্তিকে এক কথায় বলা হয় ভাষায় প্রকাশিত অনুমান। আর আমরা যখন এটা ভাষাগতভাবে বলি তখন বলি যে ভাষাগত পরিকাঠামোতে একটি বচনের সত্যতা বা মিথ্যতা এক বা একাধিক বচনের সত্যতা বা মিথ্যতার উপরে দাবি করা হয়, তাকে বলা হয় যুক্তি। যেমন আমরা যদি কাউকে খারাপ ছেলে বলি, তাহলে আমাদের তুই খারাপ ছেলে কারণ তুই এই খারাপ কাজগুলি করেছিলিস। অর্থাৎ একটা সিদ্ধান্তকে প্রকাশ করতে গেলে আমাকে যুক্তি বাক্য লাগে। এগুলি হচ্ছে বচন। তাহলে এই যুক্তি আবার ২ ধরনের হয়, একটা হচ্ছে অবধারণ, একটা হচ্ছে অবরোহ, আর একটা হচ্ছে আরোহ। অবরোহ যুক্তিটা কীরকম? অবরোহ যুক্তি হলো যে অনুমানে বা যুক্তিতে এক বা একাধিক বচন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক হবে না, কম ব্যাপক হতে পারে বা সমব্যাপক হতে পারে। যেমন আমরা বলি মানুষ হয় মরণশীল জীব, রাম হয় মানুষ, তাহলে রাম হলো মরণশীল জীব। এখানে রাম হয় বুদ্ধিমান, তাহলে কিন্তু আসবে না। অর্থাৎ এর মধ্যে একটা বৈধ অবৈধ আছে, এগুলি নিয়েও আমরা পরে আলোচনা করব। আর আরও হলো যে এই অবাধ পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা প্রকৃতিতে যা কিছু দেখি, কোনো ফল পড়ছে, কাক দেখলাম কালো, ভালুক দেখলাম কালো, এটাকে বলা হয় অবাধ পর্যবেক্ষণ। এই অবাধ পর্যবেক্ষণের ভিত্তিতে প্রকৃতির একরূপতার নিয়মকে কেন্দ্র করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ ১ নং কাক কালো বা ১ নং ভালুক কালো, ২ নং ভালুক কালো, ৩ নং ভালুক কালো, প্রথমে আমি বলে দিলাম সকল ভালুকের কালো। কিন্তু যখন এটা কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা যায় না, হয় না, ১ নং মানুষের রক্ত লাল, ২ নং মানুষের রক্ত লাল, ৩ নং মানুষের রক্ত লাল, অর্থাৎ সকল মানুষের রক্ত লাল, এটা কিন্তু ঠিক হয়, এটা বৈজ্ঞানিক। কিন্তু ভালো পোলার বিয়ার আছে যারা সাদা, তার মানে এখানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা হয়, আবার হয় না। তাই বলছে যে অনুমানে প্রকৃতির একরূপতা নীতিকে কেন্দ্র করে অবাধ পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষণ বচন প্রতিষ্ঠা করা হয় এবং বচনটি ২টি বিষয়ের মধ্যে কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের চেষ্টা করা হয় বা করা হয় না, তাকে বলা হয় আরোহী। তাহলে এটা বৈজ্ঞানিক থাকে আর এটা অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক মানে অপূর্ণ গণনামূলক, অবৈজ্ঞানিক মানে উপমা যুক্তি। যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীতে জল আছে, বায়ু আছে, পৃথিবীতে আমরা কিন্তু মঙ্গল গ্রহ দেখিনি, মানুষ আছে, তাহলে মঙ্গল পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে সেখানেও বায়ু থাকবে, অর্থাৎ মঙ্গলে মানুষ থাকবে। এটাকে মন্দ উপমা বলে। আবার ভালো উপমা আছে, যে একটা ছেলে সারাদিন ধরে পড়াশোনা করছে ১ বছর ধরে, তাহলে পরবর্তী দিন যখন সে অন্য একটা ছেলে পড়াশোনা করবে, তার মানে প্রথম ছেলেটি যদি রেজাল্ট ভালো হয় তাহলে এরও রেজাল্ট ভালো হবে। এটা হচ্ছে ভালো উপমা।
আর বৈজ্ঞানিকটা কি, সেটাতে আমাদের কার্যকারণ সম্বন্ধ, যেটা আমরা পরে ডিসকাস করবো, আলোচনা করব, তখন আমরা বুঝাবো। তাই এই ভিডিওগুলিকে দেখতে হয়, তখন দেখব যে এটা ওটাই হবে। অর্থাৎ স্ত্রী অ্যানাফিলাক্সিস মশা, যার মধ্যে ম্যালেরিয়ার জীবাণু আছে, সেই জীবাণু আমার রক্তের মধ্যে প্রবেশ করালে পরে আমার ম্যালেরিয়া রোগ হবে। এটাকে আমরা এক কথায় বলি যে মশাই কামড়ালে পরে ম্যালেরিয়া রোগ হয়। এটা হচ্ছে আরোহ বিদ্যা। তাহলে যুক্তিবিদ্যাকে দুভাগে ভাগ করা, এটা হচ্ছে অবরোহ, এটা হচ্ছে আরোহ। আরটা হলো জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যাতে এটা একটা বিশাল মানে অনেক জটিল প্রক্রিয়া। ভাষাটা ছোট, জ্ঞান দুটো অক্ষরে, কিন্তু বিরাট ব্যাপার। জ্ঞানকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী মতবাদ, একটা হচ্ছে বুদ্ধিবাদী মতবাদ। অভিজ্ঞতাবাদী আর বুদ্ধিবাদীতে আবার চরমপন্থী নরমপন্থী থাকে। অর্থাৎ চরমপন্থী অভিজ্ঞতাবাদীরা বলবে যে জ্ঞান কেবলমাত্র বাইরে থেকে আসে, আর বলবে চরমপন্থীরা, আর নরমপন্থীরা বলবে বাইরে থেকেও আসে, হয়তো বুদ্ধিরও আছে। অর্থাৎ অভিজ্ঞতাবাদ বলছে যে জ্ঞান বাইরে থেকে প্রাপ্ত হয়, অর্থাৎ বাইরে থেকে যে বিষয়টি আমরা জানতে পারি তাকে বলা হয় অভিজ্ঞতাবাদ, আর আমার ভিতর থেকে যে বিষয়টিকে জানতে পারি তাকে বলা হয় বুদ্ধিবাদ। তাহলে নরমপন্থী অভিজ্ঞতাবাদীরা বলবে যে জ্ঞান বাইরে থেকেও আসে, আবার ভিতরে থেকেও আসতে পারে। সেরকম বুদ্ধিবাদীরা বলবে জ্ঞান কেবলমাত্র ভিতর থেকেই আসে, চরমপন্থী যারা। আর নরমপন্থীরা বলবে যে বাইরে থেকেও আসে। আর আমরা বলি অভিজ্ঞতার দ্বারা প্রাপ্ত, বুদ্ধির দ্বারা পরিস্কৃত বিষয়কে জ্ঞান বলা হয়। অর্থাৎ ভিতর বাইরে দুটোই থাকে। তাই এটা শিশুর মনকেও অলিখিত সাদা কাগজে আমরা বলতে পারি না, কারণ উনি জানে যে মুখে 1 ঘন্টার যদি শিশু হয় যে দুধ খেতে হবে, সে মুখ নাড়তে থাকে। তাহলে এই বিষয়গুলি হচ্ছে জ্ঞানের ব্যাপার। এটা আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে অসংখ্য লোক আপেল পড়া দেখেছিল নিউটনের আগে। অনেক লোক তারা আপেল পড়ার বিভিন্ন রকম কারণ বের করেছিল, কিন্তু নিউটন তার বুদ্ধির দ্বারা এই আপেল পড়া থেকে মহাকর্ষ বল তৈরি করে, সেই মহাকর্ষ বলকে কেন্দ্র করে আজকে মুক্তিবেগকে অতিক্রম করে কত কিলোমিটার হয় তাও আমরা বের করে দিতে পারবো। একটা রকেটকে তৈরি করে সে রকেটটা মহাকাশের মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ বুদ্ধিরও প্রয়োজন আছে। আপেল পড়া অনেকে দেখেছিল, কিন্তু নিউটনের বুদ্ধির সঙ্গে অর্থাৎ ভাববাদ বস্তুবাদ মিলেছিল। এটাও দর্শনের একটা টার্ম, এর আমরা পরবর্তী ক্ষেত্রে বুঝব। এবং জ্ঞানকে বলা হয় যে জ্ঞান হচ্ছে বাচনিক অর্থে। বাচনিক অর্থে জ্ঞান মানে কি? জ্ঞানকে প্রথম ক্রাইটেরিয়া আছে যে বচন হতে হবে। অর্থাৎ একজন দেখলো যে একজন চুরি করে নিয়ে চলে গেল, কিন্তু সে বাস্তবিক ক্ষেত্রে বধির এবং বোবা। সে কানে শুনতে পায় না, বলতেও পারে না। প্রশাসন এলো, সবাই সামনে ও দেখাচ্ছে, এমনি করে করছে যে করেছে, কিন্তু আর কথাটিকে নেওয়া হবে না। কারণ বাচনিক হতে হবে। প্রথম শর্ত হয়েছে বাচনিক, এবং সক্ষমতা অর্থে হতে হবে, এবং জানা অর্থে হতে হবে। জানা অর্থে কি? আমি ইংরেজি জানি, আমি বাংলা জানি, এগুলোকে আমরা জ্ঞান হিসাবে ব্যবহার করি। সক্ষমতা অর্থে কি? আমি সাইকেল চালাতে জানি, আমি সাঁতার কাটতে জানি। আর রয়েছে আবশ্যিক, পর্যাপ্ত এবং আবশ্যিক পর্যাপ্ত। এই অর্থে আবশ্যিক বিষয়টা কি? বলা হয় ক না ঘটলে খ ঘটবে না, কিন্তু ক ঘটলে খ ঘটবে। অর্থাৎ মেঘ না করলে বৃষ্টি হবে না, কিন্তু মেঘ করলেও বৃষ্টি না হতেও পারে। পর্যাপ্তটা কি? ক ঘটলে খ ঘটবে, কিন্তু ক না ঘটলেও খ ঘটতে পারে। অর্থাৎ বিষ পান করলে মৃত্যু হবে, কিন্তু বিষ পান না করলেও মৃত্যু হতে পারে। এগুলা কার্যকারণের শর্ত। কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কেউ গলায় দড়ি দিয়ে মারা গেল, কেউ বয়স্কজনিত কারণে মারা গেল। অর্থাৎ এই খুব ইন্টারেস্টিং বিষয়গুলি এর মধ্যে ঢুকিয়ে আছে। এখানে বলছে জ্ঞানের ক্ষেত্রে যে বচনকে সত্য, তার প্রতি বিশ্বাস এবং তার প্রতি বিশ্বাসযোগ্যতা, এই 3টে জিনিস থাকতে হবে, তবে জ্ঞান হবে। কারণ আমি একজনকে বললাম
বচনটার প্রতি বিশ্বাস আছে যে আমি কালকে ফাঁকা থাকবো, তোর বাড়ি যাব, তুই রেডি থাকিস। বিশ্বাস করলো বচনটি, মানে আমি সত্য বলেছি তাকে, সে সত্য হিসাবে বিশ্বাস করলো। এবং বিশ্বাস আমি দিতে পারলাম যে কালকে আমার ফাঁকা টাইম আছে, আমি সেখানে আমি যাবই। কিন্তু দেখা গেল আমি সেদিন গেলাম না, মোবাইল ফোন টোন নাই। তারপর অনেকদিন পর দেখা যায় আমার এই সমস্যা হওয়ার কারণে আমি যেতে পারলাম না। তাহলে বচন সত্য হলেও জ্ঞান না হতে পারে। আবার বচন যদি সত্য হয়, টাইমের চ্যানেলে যা যায় সব কিছুকে টেনে নেয়। কেউ যদি কোনো কথা যদি না মানে, তার যদি বিশ্বাস না থাকে, তাহলে সে তার ক্ষেত্রে কিন্তু এটা জ্ঞান হবে না। তাই এটা তখনই জ্ঞান হবে যখন আবশ্যিক পর্যাপ্ত হবে, অর্থাৎ বচনটিকে সত্য হতে হবে, তার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে এবং বিশ্বাসযোগ্যতার প্রমাণ থাকতে হবে। এটা সবল অর্থে আর দুর্বল অর্থে হবে। আমি ক্রিকেট খেলছি, কেউ এসে বলছে সে 6টা বলে 6টায় 6 মারবে, দেখেছি, সেটা কেউ বিশ্বাস করতে পারে না করতে পারে। কিন্তু এটা যদি মোবাইলে ছবি তুলে আনতো, এটাকে বলে সবল অর্থে সত্য, তাহলে তাকে বিশ্বাস করতেই হতো। দুর্বল অর্থে মানে আমরা আইনস্টাইনের নাম শুনেছি, তাকে খুব কাছ থেকে দেখিনি, বা এখন বর্তমানে যারা বিখ্যাত লোক তার নাম শুনেছি, খুব কাছ থেকে তাকে দেখিনি, এগুলো যে দুর্বল অর্থে জানা। পূর্বত সিদ্ধ হয়, পরত সিদ্ধ মানে আগে থেকেই আছে, যেমন গোলাপ ফুল লাল, নাম আমরা পরবর্তী ক্ষেত্রে দিয়েছি। পরত সিদ্ধ 2+2 = 4। বিশ্লেষক অর্থে জ্ঞান, অর্থাৎ বিধেয় পদকে ভেঙে নতুন কিছু পাওয়া যায়। যেমন মানুষ হয় বুদ্ধিমান, তাহলে বুদ্ধিমান মানুষ হয় মননশীল, মননশীলকে ভেঙে আমরা দেখতে পাই যে অন্য জীব মরে। সংশ্লেষক অর্থে বিধেয়কে ভেঙে নতুন কিছু পাওয়া যায় না, মানুষ হয় বুদ্ধিমান, মানুষ ছাড়া আর কোনো কেউ বুদ্ধিমান নয়। অন্যান্য জীবের মধ্যে জ্ঞান আছে, অবচেতন জ্ঞান, অ্যামিগডালাতে কাজ করে, এগুলো আগে বুঝিয়েছি। তাহলে এগুলো যে জ্ঞানের প্রকারভেদ, জ্ঞানকে আমরা কীভাবে জানতে পারি, তাহলে এটা হলো জ্ঞানবিদ্যা। তাহলে 3টে হলো। আর যে নীতিবিদ্যা, অর্থাৎ সমাজ ব্যবস্থা চলছে, আমরা অন্যরকম ছিলাম, বনে জঙ্গলে ছিলাম, সেখান থেকে পরিবার তৈরি হলো, বাড়ি তৈরি হলো, সমস্ত কিছু আমরা তৈরি করলাম। তাহলে আমাদের একটা নীতি থাকে যে আমরা কীভাবে চলবো। হ্যাঁ, দেখা গেলো আমি আমার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, পাশের বাড়িতে গিয়ে আমি কোনো নোংরা ফেলে দিয়ে চলে আসছি, কিন্তু আমি বুঝতে পারি না যে সেই নোংরাটাও আমার এখানে চলে আসবে। এটাকে নীতিবিদ্যা বলা হয়, অর্থাৎ এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হয়, আলাদা আলাদাভাবে হয়। আরটা হলো যেটাকে বলা হয় রাষ্ট্র দর্শন বা রাষ্ট্রবিদ্যা। প্রত্যেকটা দেশের একটা ফ্ল্যাগ থাকবে, তার কার্যকারিতা থাকবে। আমাদের দেশেও সেরকম আছে। আমি উপরের দিকে থুতু ফেললে আমার গায়ে পড়তে পারে, কোনো ব্যাপার নেই, কিন্তু ওই থুতুটা যদি অন্য মানুষের গায়ে পড়ে তাহলে সেটা খারাপ। তাহলে তার জন্যে এরকম যাতে না হয়, রাষ্ট্র একটা দর্শন তৈরি করে রেখেছে, অর্থাৎ একটা সংবিধান তৈরি করে রেখেছে, সেই পথ ধরে আমাদেরকে চলতে হয়। এটা হচ্ছে যে পাশ্চাত্য দর্শন, তার 5টি ভাগ। এই 5টি ভাগকে বুঝতে গেলে আমাদেরকে দ্রব্য বুঝতে হবে, কার্যকারণ সম্বন্ধ বুঝতে হবে, ভাববাদ বুঝতে হবে, বস্তুবাদ বুঝতে হবে। তারপরে আমরা ধীরে ধীরে ভারতীয় দর্শনের দিকে যাব। এইভাবে আমরা দর্শনটাকে নিয়ে একটু দীর্ঘ ডিসকাস কয়েকটা ভিডিওর মধ্যে করব। আজকের মতো এখানে।